ধ্রুব চোখ উল্টে ফেলে, হতাশার শ্বাস ছেড়ে বলে, ওকে ফাইন, তুমি এনে রাখো তোমার বউকে, কিন্তু সে আমার মায়ের ঘরে শোবে না। এটার ব্যাপারে নো কম্প্রোমাইজ। সৌরভ হাসতে হাসতে তৃণার দিকে তাকিয়ে বলে, যাও শাড়ি পরে নাও, ছেলের জন্যে মেয়ে দেখে আসি। অদিতি বদ্ধ রুমের বেডের কাঠ ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসেছিল। বারবার নরম দুর্বল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। একসময় হাঁটু থেকে মাথা তুলে তাকালো। এই অদিতিকে চেনাই যাচ্ছে না। চোখ মুখ ফুলে কি এক ছন্নছাড়া অবস্থা। ধ্রুব ইয়ামিনের নরম কোমল প্রেমিকা তো এমন না, বরং ছন্নছাড়া শব্দটা তো ধ্রুবর জন্য স্বয়ং। অদিতি দুহাতে ব্যস্ত ভঙ্গিতে চোখ মুছে উঠে দাঁড়ালো। ইফাসকে বলেছিল কোথাও ওর ফোন আনার জন্য, কিন্তু ও কোথায় গেছে কে জানে। ধ্রুবকে জানানো দরকার। এই বিয়ে তো সে করতে পারবে না, কিন্তু ধ্রুবকে বিয়ে করা কি আদৌ সম্ভব? অদিতিও তো একসময় ধ্রুবকে বলেছিল, বুঝিয়ে দিয়েছিল যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। তবু কেন ধ্রুব বুঝলো না? কেন অদিতি নিজের প্রেমে এত গভীরভাবে ফাঁসিয়ে দিল? এখন এ যন্ত্রণা কাকে বোঝাবে, কাকে বলবে? তোফাজ্জলের সামনে ধ্রুবর নাম নেওয়ার সাহস কোনোদিনই ছিল না অদিতির। তোফাজ্জল যদি জানতেন জবাই করে ফেলতেন অদিতিকে। তবু যা জেনেছেন তাতেও এখন অবধি কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। টেনে হিচড়ে শহর থেকে গ্রামে এনেছে, বন্দি করে জোর করে বিয়ে করিয়ে মাথা থেকে বোঝা হালকা করতে চাইছে। অদিতিকে বিয়ে দিয়ে জমজম পানিতে গোসল করে হারাম প্রেমের পাপ থেকে তোফাজ্জল নিজেকে মুক্ত করবেন। হারাম প্রেম, হারামই তো। অদিতিকে বারবার বলা হয়েছে শহরে কিছু করিস না, ছেলেবেলেদের থেকে দূরে থাকিস। অথচ কি করলো অদিতি? জড়িয়ে গেল প্রেমে, মুখ কালো করে দিল সবার। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি করে করবে ও? কি করলে গা থেকে ধ্রুব ইয়ামিনের প্রেমের এফেক্ট মোছা যাবে? ভাবতে ভাবতে অদিতি দুহাতে মুখ ঢেকে আবারও কেঁদে ফেলে। খান্নার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ে। অদিতি দ্রুত মুখ চুখ মুছে দরজা খুলে। ওপাশে দাঁড়িয়েছিল ইফাস, মাথাটা নিচু করে অপরাধীর মতো। তার হাত খালি, কিছুই আনেনি। অদিতি ভাঙা গলায় বলে, ফোন পাসনি? ইফাস হতাশ মুখে ফিসফিস করে বলে, আমি দুলাভাইকে বলে দিয়েছি তোমার বিষয়ে, সে সম্ভবত আসছে। অদিতি লম্বা শ্বাস নেয়। ধ্রুব আসছে। অদিতি জানে ধ্রুব 5 ঘন্টার রাস্তা 3 ঘন্টাতেই পেরিয়ে আসবে। ধ্রুব এলে এবার নিশ্চয়ই কিছু ভালো হবে। ইফাস কথাটা বলে মাথাটা নিচু করে চুপচাপ ঢুকে গেল অদিতির রুমে। অদিতি দরজা বন্ধ করে ফিরে তাকালো, কান্না এখনো গলায়। বলল, তুই এখানেই থাকবি? ইফাজের মুখ অন্ধকার। ও নিচু গলায় বলে, দুলাভাই আমাকে বলছে তোমার কাছে থাকতে, সো থেকে যাই। ডোর শব্দ করব না, প্রমিস। অদিতি চোখে অসহায়ত্ব ফুটে উঠল। এত ভালোবাসা, অথচ কেন ধ্রুব কি কি দিয়েছে ও? বাবার সামনে ওর নাম মুখে বলার সাহস হয়নি। এটাকে প্রেম বলে না, এটাকে কিছুই বলে না, কিচ্ছু না। তখনই আবার দরজায় টোকা পড়ে। অদিতি দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। ফাহিমা। তিনি অদিতির ভেজা চোখ দেখে সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফেলে। হাতে এঙ্গেজমেন্টের শাড়ি ও জুয়েলারি, এসব নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে, আমার মন বলে তুই প্রেম করছিস অদিতি। এখনো সময় আছে, বল ছেলেটা কে, নাম কি? অদিতি মাথা নিচু করে ফেলে। ফাহিমা খ্যাঁকড়ে উঠে বলে, তোর চোখ মুখ বলেছে তুই প্রেম করেছিস, এখন কেঁদে আমাদেরও কি পাপের ভাগিদার করছিস? হ্যাঁ রে, তোর বাপের সম্মান একবারের জন্য ভাবলি না? তোর বাপ কি কি করে তুই জানোস না? হারামি মেয়ে, আমার গর্ভ থেকে জন্ম নিতে হলো। ফাহিমা একটু থেমে জল চোখে নিয়ে বলে, কেন করলি এটা তুই? তোরে আমার শহরে পড়তে পাঠানো ভুল ছিল। তোর বাপের সামনে আর কত ছোট করবি আমাকে? তোর বাপ না হয় তোদের কড়া শাসন করে। এই এই, আমি তোদের কোনোদিনও কোনো কিছুতে মানা করেছি? যা চাইছিস বাপরে লুকিয়েও দিয়েছে। দেই নাই? বল আমারে, দেই নাই আমি? তাও কোন পাপের শাস্তি তুই আমারে দিলি? ফাহিমা আই যাই বলুক, অদিতি সেগুলো সহ্য করলো। সে শুধু চুপ ছিল। নিজের শাড়ি ও জুয়েলারি সরিয়ে বিছানায় বসলো। মাথাটা সেভাবে নামিয়ে নিচু গলায় শুধু বলল, সব পাপ পাপ আমার মা, আমি দোষী। তোমার তোমরা কেউ নও। ফাহিমা এই কথা শুনে আবারও বলে ওঠে, তুই তোর বাপের সম্মানের কথা একবারও ভাবলি না? হারাম কাজ তো হারাবি। লোক জানাজানি করার আগে তোরে বিদায় করলেই তোর বাপ বাঁচে। ছি, তুই শেষ পর্যন্ত এমন একটা কাজ করেছিস আমি ভাবতেও পারছি না। ছেলের হাতের গাছটা পড়লো, ছেলের তোর হাত পড়ে, চিন্তা করতে আমার লজ্জা হচ্ছে। ওই ছেলের মুখ দেখলে তোর বাপ খুন করতো, খুন। মুখ না দেখাই ছেলে বেঁচে গেছে।
অদিতি কান্না ভেজা মুখে গিলে নিল সব কথাটুকু। ফাহিমা শান্ত গলায় আবারও বলে, ছেলেটা কে অদিতি? আবার বলতেছি, নাম বল আমারে। অদিতি তাকালো, ভাঙা গলায় বলল, আমার কেউ নেই, কেউ নেই। তোমরা এখন আমাকে যতই বলো আমার উত্তর একই থাকবে। বিয়ে তো করছি তোমার পছন্দের ছেলেকে, তবুও ছেলের নাম বারবার জানতে চেও না, ভালো লাগে না আমার। ফাহিমা এই কথা শুনে উত্তেজিত হয়ে ওঠে, চেঁচিয়ে বলে, মরে যেতে পারিস না তুই, কলঙ্কিনী। এই বলে ফাহিমা ঘর ছেড়ে চলে গেলেন। অদিতি চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, বিড়বিড় করে বলে, বিয়েটা হয়ে যাক, মরে যাব। তোমাদের পাপ শেষ হবে আমার লাশ দেখে। ফাহিমা ঘর থেকে বেরোতেই দেখেন তোফাজ্জল বারান্দায় দাঁড়িয়ে সবকিছুই শুনেছেন এতক্ষণ। ফাহিমা ঢোক গিলে সামনে আসতেই তোফাজ্জল তার দিকে তাকান, স্ত্রীর দিকে চেয়ে শান্ত হয়ে বলে, তোমরা মা মেয়ে মিলে এসব লোক জানাজানি করতে চাচ্ছ? তোমাদের এসবের কারণে এই বিয়ে না হলে তোমার ওই হারামি মেয়েকে আমি খুন করতে বাধ্য হব। এই বলে তিনি রাগে গজগজ করতে করতে বেরিয়ে যান। ফাহিমা মুখে কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তোফাজ্জল উঠোন পেরিয়ে বাড়ির বাইরে বেরোতেই দেখে উঠোনের সামনে দুটো মার্সিডিজ দাঁড়িয়ে। তিনি থামলেন, ভ্রুকুচকে তাকালেন গাড়ির দিকে। একটু পর গাড়ি থেকে সৌরভ নামতে তোফাজ্জলের মুখে মুহূর্তে হাসি নেমে এলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। সৌরভের পাশে নামলো শাড়ি পরা ত্রিনা আহমেদ। আরে সৌরভ যে। তোফাজ্জল দ্রুত গিয়ে সৌরভকে জড়িয়ে ধরে। সৌরভও হেসে ম্যানলি ভঙ্গিতে জড়িয়ে ধরে তাকে। তোফাজ্জল সৌরভকে দেখে যতই খুশি হয়েছেন সেটুকুর মধ্যে মুহূর্তে ভাটা পড়ে গেল। পরের মুহূর্তে গাড়ির সামনে সিট থেকে নেমে এলো স্বয়ং ধ্রুব ইয়ামিন। আজ আর ময়লা শার্ট নেই, সুন্দর ইস্ত্রি করা শার্ট, চোখে সানগ্লাস, হাতে ওয়াচ, পায়ে ব্র্যান্ডেড শু। পুরো দস্তুর তরুণ হয়ে এসেছে মেয়ে দেখতে। তার পাশে একে একে ধ্রুবর 3 ইডিয়টের দল সুমন, রাজন, ইমন এসে দাঁড়ালো। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে সানগ্লাস চোখ থেকে নামিয়ে হাসার চেষ্টা করে বলে, হাই আঙ্কেল, ভালো আছেন? তোফাজ্জল ধ্রুবকে দেখে মুহূর্তে রেগে যান। সৌরভের দিকে তাকিয়ে বলে, তুই তোর ছেলেকে নিয়ে এসেছিস? ও আমার সাথে গাদ্দারি করেছে, এটা বলার পরেও? সৌরভ মুচকি এসে তোফাজ্জলের কাঁধে হাত রাখে। আরে কি জন্য এত গম্ভীর হচ্ছ? সব সময় বাড়ি আর বাড়ি আয় বলে এখন এসব বাড়ির ভেতরে নিয়ে যাও তো আগে আমাদের। তোফাজ্জল যেন মুহূর্তেই লজ্জায় পড়ে গেলেন, দ্রুত বললেন, আমি তো ভুলেই গেছি। আয় আয়, বাড়িতে আয়। কই আদিতিমা, দেখো কে এসেছে। তোফাজ্জলের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সৌরভ পেছনে ইশারা করতে লোকেরা গাড়ি থেকে বোঝাই করে মিষ্টি, চিপস, সফট ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এলো। ধ্রুব যত এগোচ্ছে তত বারবার তার চোখ চুপি চুপি খুঁজছে অদিতিকে। সে এক ঝলক দেখতে চাইছে তার প্রাণ ভোমরাটাকে, জাস্ট একবার। ইফাজ যখন ধ্রুবকে উঠতের জন্য ধ্রুবর দিকে ছুটে যাওয়ার জন্য এগোলো, ধ্রুব ইফাজের দিকে তাকাল, কিন্তু পর মুহূর্তে ইফাজ তোফাজ্জলকে দেখতে পেয়ে থেমে গেল। মুহূর্তেই চোখ মুখ বদলে গেল ইফাজের। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো এটা দেখে। একবার বিয়ে হয়ে গেলে এই ইফাজ নামক শালাবাবুকে ধরে ধরে এই পৃথিবীর সব রিমোট কন্ট্রোল কার, বিডির সবচেয়ে বেস্ট ক্যামেরা একে গিফট দিবে ধ্রুব। হ্যাঁ, তো লক্ষ্মী একটা ছেলে। ফাহিমা তখন মাথায় আঁচল দিয়ে বাইরে এসে দেখে বাড়িতে মেহমানের ভিড়। প্রথমে বিস্ময় হয়ে তাকান, কিন্তু তারপর এক মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। ত্রিনাকে প্রথমে চিনতে ফাহিমা পারেনি, সেটা দেখে চোখ থেকে সানগ্লাস খুলে ত্রিনা নিজেই নিজের পরিচয় দেয়। ফাহিমা মৃদু হেসে বলে, ও, আসলে সৌরভ ভাইয়ের প্রথম স্ত্রীকেই চেনা হয়েছিল আমার। আপনাকে আমাদের বাড়িতে দেখে ভালো লাগছে, আসুন আসুন। ত্রিনাও হাসে। ত্রিনাকে সঙ্গে নিয়ে ফাহিমা ভেতরে চলে যান। সৌরভ পুরুষদের নিয়ে বসার ঘরে গিয়ে বসে। ধ্রুব পাশেই বসে, তার চোখ তখনও বারবার অতিথির খোঁজে যাচ্ছে। কোথায়ও নির্ঘাত কাঁদছে, ছিচকাদুনে তো একটা। ভেতর থেকে ফাহিমা শ্যামাই, পিঠা, শরবত নিয়ে এসে সামনে রাখে। সৌরভ পিঠার একটা টুকরো তুলে নিতে নিতে বলে, মেয়ের বিয়ের জন্য তো ভালোই আয়োজন করেছো, বাড়িটা বেশ সুন্দর লাগছে। তোফাজ্জল মুচকে হাসে, তাল দিয়ে বললেন, এখনো মাত্র শুরু। মেঝো মেয়েটা তো এখন একটাই মেয়ে আমার, ওর বিয়েতে খরচ করব না তো কি করব? ধ্রুব ভ্রু কুচকে তাকালো এই কথা শুনে। ওর তাকানো দেখে সৌরভ চোখের ইশারায় ছেলেকে ঠান্ডা থাকতে বলে। ধ্রুব থামলো, সামলালো নিজেকে। সৌরভ একটু চাপা গলায় এবার বিষয়টাকে গম্ভীর করে বললেন, তোফাজ্জল,
আমি আজ তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আশা করি তুমি রাখবে। তোফাজ্জল একটু বিভ্রান্তি নিয়ে তাকান, হাসার চেষ্টা করে মাথা নেড়ে বলে। বলো কি দাবি? আমরা চেষ্টা করব রাখতে। সৌরভ ধ্রুবর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে। এটা আমার ছেলে ধ্রুব। হয়তো একটা দুর্ঘটনার কারণে তুমি ওকে চিনো। ও এবার ইউনিসাইটিস্ট শেষ করেছে। আমার ব্যবসা ওই সামলাবে। আমি আমার রাজনীতি নিয়ে ঠিক আছি। তোফাজ্জল ধ্রুবর দিকে তাকিয়ে আবার সৌরভের দিকে ফিরে সৌরভ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে। আমি আমার ছেলের জন্য তোমার মেয়ের অদিতির হাত চাইতে এসেছি। আমি চাই তোমার মেয়ে আমার বাড়ির বউ হোক। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। অবিশ্বাস নিয়ে তিনি তাকালেন ধ্রুবর দিকে। ইফাজ এই কথা শোনা মাত্রই চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকায়। তারপর মুহূর্তের মধ্যে সে এক দৌড়ে চলে গেল অদিতির ঘরের দিকে। তোফাজ্জল অবিশ্বাস নিয়ে বলে। অসম্ভব, এ দাবি মানতে পারবো না। ধ্রুব ভ্রু কুচকে শ্বাস আটকে বসে রইল। সৌরভ আবারও বলল। প্লিজ তোফাজ্জল, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমার ছেলের কথা ভাবো একবার। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি এখনো কিছু দিতে পারিনি। আমার কাছে ওই সব কখনো ও আমার কাছে কিছু চায়নি। ওর জন্যে তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সরল ভালো তোমার মেয়েটা। ছেলেটার একটা হিল্লে করলে আমার আত্মা শান্তি পাবে। তোফাজ্জল, আমাকে দয়া করো। দয়া করে আমার ছেলেকে তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল আর কথাই শুনলেন না। এক লম্বা শ্বাস ফেলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেলেন। ধ্রুবর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পরপর মুখ ঘুরিয়ে বলে। আমার মেয়ের বিয়ে কালকে, দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। তোফাজ্জল এটা বলার সাথে সাথে লুঙ্গি সামলে বাইরের ঘরে চলে গেলেন। সৌরভ হতাশার গলায় ছেলের দিকে তাকান। ধ্রুব তোফাজ্জলের যাওয়ার দিকে চেয়ে ব্যাকুল ভঙ্গিতে আবারও সৌরভের দিকে তাকালো। ধ্রুব এবার ওনার কিছু বলার আগেই বলে ফেলে। নো নো, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি জানো তুমি এই বিষয়ে হেল্প আমাকে না করলে আমার হেল্প ফিউচারের জন্য তুমি ভুলে যাও, অ্যান্ড আই মিন ইট। বলে ধ্রুব সৌরভকে আর কিছু বলার সুযোগ দিল না। চুপ করে উঠে গেল চেয়ার থেকে। উঠোনের দিকে যেতেই দেখে জানলার ফাঁকে অদিতি দৌড়ে এসেছে। ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়। অদিতির চোখ ভেজা। ধ্রুব ঢোক গিলে অদিতি কি খুব বেশি কেঁদেছে? হৃদয়টা যেন নড়ে উঠল ওর। ধ্রুব নরম চোখে তাকিয়ে এগিয়ে গেল। ধীর পায়ে এগিয়ে জানলার সামনে দাঁড়ালো। মাঝখানে গ্রিলের ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা। ধ্রুব গ্রিলের ওপাশে হাত বাড়িয়ে আঙ্গুলের ডগায় অদিতির চোখের পানি আঙ্গুল নিয়ে টোকা দিয়ে বলে। Your tears hurts me. এই এখানটায়। বলেই ধ্রুব আঙ্গুল দিয়ে নিজের বুকের বাঁ পাশটা ইশারা করে। ধ্রুব চোখ ছোট হয়ে আছে, কপাল কুঁচকে অসহায় এক ভঙ্গিতে চেয়ে আছে অদিতির দিকে। অমন মুখভঙ্গি দেখে অদিতি কান্নার মধ্যেও মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলে। ওই হাসিতে ধ্রুব কুপকাত, সেও হাসলো। তারপর গ্রিলের ওপাশে অদিতির কপালে নিজের কপালটা ঠেকালো। অদিতি আবারও কান্না আসছে। ধ্রুব কপালে কপাল ঠেকিয়ে চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ধ্রুব এক পর্যায়ে ঠান্ডা গলায় বলে। কেঁদেছিলে কেন? কথাটা বলার সাথে সাথে অদিতি গাল বেয়ে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ধ্রুবর গালে এসে লাগলো ওই জল। ধ্রুব দ্রুত মাথা সরিয়ে অদিতির দিকে তাকিয়ে অস্থিরভাবে দুগাল চেপে চোখের জল মুছে দিয়ে বলে। ওকে ওকে, ডোন্ট ক্রাই। আই ওয়াজ জাস্ট আস্কিং, ডোন্ট ক্রাই। চোখ মুছো। অদিতি চোখ মুছে না, ফুপিয়ে উঠে বলে। এই বিয়ে হলে আমি মরে যাব ধ্রুব। ধ্রুব অদিতির ঠোঁটে আঙ্গুল চাপে। থেমে গেল এই মেয়ের কণ্ঠের সকল শব্দ। শুধু অসহায় চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বোঝালো সময় নিয়ে। আমি আছি, রাইট? ডোন্ট ইউ ট্রাস্ট মি? অদিতি মাথা নাড়ালো, যার অর্থ সে বিশ্বাস করে ধ্রুবকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলে। আমার বউ আমি কাউকে দেব না, ইউ নো দ্যাট। আজ এলাম, কাল তুমি আমার ঘরের বউ হয়ে আমার ঘরে থাকবে, প্রমিস। অদিতিকে ধ্রুব সেবার বেশ সময় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উঠোন থেকে ফিরে ধ্রুব বসার ঘরে এসে দেখে সৌরভ তোফাজ্জল কেউ নেই। চেয়ারে বসতে বসতে ইমনের দিকে চেয়ে বলে। এরা কোথায়? ইমন আইসক্রিম খেতে খেতে জবাব দিল। আঙ্কেল তো শ্বশুরের সাথে কথা বলতে ভেতরে ঘরে গেছে। ধ্রুব ভ্রু কুচকে ফেলে।
পাশ থেকে সুমন বিরক্তি গলায় বলে, ভাই আপনার শ্বশুরের এত ঘাড় তেরা কেন? ধ্রুব উত্তরে চোখ উল্টে হতাশা শ্বাস ছেড়ে বলে, এই বিয়ে হলে আই সোয়ার ওনাকে আমি শেখাবো বেস্ট বাবা হওয়া কাকে বলে। আমি কখনো আমার চাইল্ডদের সাথে এত রুড হব না, ডেফিনেটলি। পাশ থেকে রাজন টিপ্পনি কেটে বলে, ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো। ইমন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, ভাবির সাথে দেখা হয়েছে তোর? ধ্রুব ফোনে কিছু একটা টাইপিং করছে, চোখ মুখ ভয়াবহ গম্ভীর, দাঁত দিয়ে ঠোঁটের এক কোণ চেপে ভ্রু কুঁচকে টাইপিং করছে। সেভাবে থেকে উত্তর দিল। হুম। ইমন একটু অস্বস্তি নিয়ে বলে। ঠিক আছে। ধ্রুব মোবাইল থেকে মাথা তুলে জবাবে ছোট্ট শ্বাস ছেড়ে বলে, ঠিক আছে। কাঁদছে, অনেক কষ্টে সামলে এসেছি। ইমন হেসে ফেলে হঠাৎ, বলে, ভাই তুই জেলাস হোস না। আমার না অতিথির জন্য আসলে দুঃখ লাগে। ওর দুনিয়া ছেলে বলো না, তোরই কেন? ধ্রুব বাকি কথা শোনার আগেই নিজের পেছন থেকে একটা সোফার কুশন ছুঁড়ে ফেললো ইমনের মুখের উপর। খেকিয়ে উঠল। শাট আপ। ইমন কুশন চেপে ধরে হাসছে রাক্ষসের মতো। কেটে যায় ঘন্টা। সৌরভ তোফাজ্জল এখনো বদ্ধ করে কি কথা বলছে কেউ জানে না। ওদিকে ধ্রুব প্রায় অস্থির, তখন নখ খুঁটিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ওর মন মেজাজ এই মুহূর্তে চূড়ান্ত চঞ্চল। ঠিক ওই মুহূর্তে ইফাস পাশ দিয়ে যেতে ধ্রুব ডাকলো তাকে। সারা বাবু, এদিকে এসো। ইফাস ডাক শুনে দৌড়ানো থামায়, সতর্ক ভঙ্গিতে আশপাশটা দেখে নেয়, কেউ নেই আশেপাশে। ভেবেই স্বস্তির শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। ইফাস ধ্রুবর পাশে এসে দাঁড়াতে ধ্রুব ওকে নিজের হাঁটুর উপরে বসিয়ে দিল। ইফাসের ঝাঁকড়া চুল এলোমেলো করতে করতে বলে, তোমার বাবা কোথায়? ঘরের দরজা বন্ধ এখনো? ইফাস মাথা নাড়ায়। না তো, একটু আগে বেরিয়েছে। আঙ্কেল আর আব্বু আম্মুর ঘরে এখন। আব্বুর সঙ্গে কি কথা বলছে যেন। ধ্রুব ভ্রু কুচকে গেল মুহূর্তে। হেরা অদিতির ঘরে করছেটা কি? অদিতিকে কিছু উল্টাপাল্টা জিজ্ঞেস করছে? এমনিতে এই মেয়ে যা সেন্সিটিভ, হতে পারে কেঁদে কেটে বেহাল অবস্থা করে ফেলেছে নিজের। ধ্রুব নিজের বেপরা চিন্তাগুলোকে চাপা দিয়ে অস্থিরভাবে বলে, তুমি গিয়ে লুকিয়ে শুনে আসতে পারবে কি কথা হচ্ছে ওখানে? ইফাস সঙ্গে সঙ্গে আতকে উঠে বলে, না না, আমাকে ঠ্যাঙ্গাবে আব্বু। ধ্রুব এই কথা শুনে পকেট থেকে একটা মিউজিক ট্যাব বের করে। আসার সময় ইফাসের জন্য গিফট হিসেবে এনেছিল। ইফাসের সামনে সেটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলে, তোমার জন্য এনেছি। 100+ মিউজিক আছে এটাতে, লাগবে তোমার? ইফাসের মুখটা চকচক করে ওঠে। ও নেচে উঠে বলে, দেবের গান আছে এটায়? দেব? ধ্রুব প্রথমে চিনল না, ভ্রু কুচকে তাকালো। পরপর বলল, যার গান ইচ্ছে ডাউনলোড করতে পারবে তুমি, মেমোরি আছে এটাতে। ইফাজের খুশি কে দেখে। পরপর ওর খুশি হাওয়ায় মিলিয়ে গেল। মুখটা হুতুম পেঁচার ন্যায় করে বলে, আমাকে যেতে হবে আপুর রুমে। ধ্রুব ঠোঁট উল্টে অবুজের ন্যায় দুকাত ঝাঁকাল, যার অর্থ হ্যাঁ। ইফাস কি করবে আর? অগত্যা ধ্রুবর কোল থেকে নেমে গেল। তারপর এক দৌড়ে গেল অদিতির রুমে। 10 মিনিট পরে ফিরে এলো। এসে ধ্রুবর সামনে হাঁপাতে শুরু করেছে। পালিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। ধ্রুব ওর দিকেই চেয়ে আছে চূড়ান্ত আগ্রহ নিয়ে। ধ্রুবর নিজেরই বুক ধকধক করছে। ইফাস শ্বাস ফেলে নিজেকে ঠান্ডা করলো। ধ্রুব পানি এগিয়ে দিল। ইফাস সেটা নিল না, বরং চঞ্চল ভঙ্গিতে এক শ্বাসে বলে, ওরা আপুকে জিজ্ঞেস করছে আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা। কি? সুমন চেঁচিয়ে উঠল। পাশ থেকে ইমন ফল খাওয়া থামিয়ে হা করে ইফাসের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ছুলে গেছে। ধ্রুব নিজেও চূড়ান্ত হতভম্ব। ও নিজের হতভাগটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে, ঢোক গিলে শিওরে হতে। আবারও বলে, শিওর তুমি? এটাই শুনেছো? ইফাস প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বলে, হ্যাঁ তো, আপুও অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলে, তোমার আপু কি বলেছে উত্তরে? ইফাস এক শ্বাসে জবাব দিল, রাজি। পাশ থেকে বাকি 3 জন চেঁচিয়ে বলে, উল্লাসে মেতে ওঠে। ইমন এসে ঝাঁপিয়ে পড়েছে ধ্রুবর গায়ে।
বাকিরা একে একে ধ্রুবর গায়ের উপর পড়ে উল্লাস করছে। ধ্রুব শৈলে স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ওর ঢোক গিলে চোখ বুজে পরপর হেলে পড়ল সোফাতেই। ওর চোখ দুটো বুঝে শ্বাস অস্থির অশান্ত। সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো। ইমন ওর কেঁপে কেঁপে ওঠা হাত চেপে ধরলো খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমলো চোখে তাকালো ইমনের দিকে। ইমন খুশিতে যেন নাচছে। ও ধ্রুবর হাত ধরে হেসে বলল, শালা ঢং করিস কেন এখন? বিয়ে করছিস, ট্রিট চাই আমাদের। জনে 10,000 টাকা। ধ্রুবর বুক এখনো কাঁপছে। ও তাকিয়ে রইল শুধু। বিশেষ হচ্ছে না ওর। ধ্রুব অ্যাডামস অ্যাপেল বারবার উঠানামা করছে। ওর বুকের হৃদস্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত বেগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙ্গুলের নখে খামচে ধরল পর মুহূর্তে। সৌরভ এসে বসলেন ধ্রুবর পাশে। ধ্রুব তখন সোফায় বসে মুখে দুহাত চেপে চুপচাপ বসে আছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, রেডি হও, কাজী আসছে। ধ্রুব মাথা তুলে তাকালো। পাশ থেকে ইমন বলে, এক্ষুনি বিয়ে? কেমনে কি? সৌরভ উত্তর দিলেন, তোফাজ্জল জানতে পেরেছে শহরে অদিতির কোনো প্রেমের সম্পর্ক আছে, তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিয়ে দিতে চাইছে। আজ বিয়ে করে ওরা ওখানে থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসেপশন করা হবে। ধ্রুব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দ কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনো অস্বাভাবিক কাঁপছে, নিজেকে স্থিরই করতে পারছে না। ইমন অবাক হয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি ওনাকে রাজি করালেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসেন। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, অবশ্যই জানবে একদিন, সময় আসুক। ততদিন সবুর করো আর বন্ধুকেও সবুর করতে বলো। আধা ঘন্টার মাথায় সেদিন কাজে আসে। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকেই কিনে দেওয়া হয়েছে। অদিতির জন্য আসার পথে তৃণা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসি শাড়িটা এনেছিলেন। হয়তোবা মনে করেছিলেন ধ্রুবর যা জেদ আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে হওয়া থেকে আজকেও আটকাতেও পারবে না সম্ভবত। আসার পথে এই বেনারসি আনার জন্য যখন ধ্রুবর থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিল, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজের চাবি দিয়ে আলমারি খুলে নিজেই বেনারসি খুঁজে বের করে নিজেই ইস্ত্রি করেছে, তারপর প্যাকেট করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, বেনারসি আনায় কাজে লেগেছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালি কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। এমন সব কাজ সামলে ধ্রুবর পাশে বসে। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখে ও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখলো। এই ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবারও ডাকলো, এই ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রু কুচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুলল। কম্পিত কণ্ঠে সেলফ বলল, বিয়েটা কি সত্যি হচ্ছে ইমন? ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলে, ভাই, তুই ভাবির বাপের দা বিয়ে শেরওয়ানি পরে আছিস। কাছে ওই ঘরে তোর বিয়ের কাবিনও রেডি করছে। বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছুই বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে আজ। চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথা বাড়ালো না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা দুর্বল করে ফেলল? এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগের ধ্রুবর সঙ্গে কোনো মিল নেই, বিন্দু পরিমাণও মিল নেই। অদিতির হাতে ওই বখাটে ধ্রুব আরও 4 মাস আগেই খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজে অদিতির রুমে আগে না হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়, মুখে সামান্য সাজ। জুয়েলারি বলতে চিকন গলার হার আর হাতে তৃণার পরিয়ে দেওয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কি মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখে মুখে এখনো বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এই সব সত্যি ধ্রুবর নামে পড়েছে ও, ওই বখাটে ধ্রুব ইয়ামিনের নামে। ধ্রুব অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে। এটা সত্যি বাস্তব তো? অদিতির ভীষণ মাথা ঘুরাচ্ছে এই মুহূর্তে। শরীরটা হেলে পড়তে চাইছে যেন। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘর ভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। ট্রিনা ওয়াশরুমে গেছে। সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথায় শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বলে,
শহরে যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা সে কোনোভাবে না কোনোভাবেই জানতে পারতো। ওই ছেলে খবর নিল একবারও? শোন অতিথি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করে থাকিস, আগেই বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুর বাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাইস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাইমা মেয়ের মাথায় আরো ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছে শাড়ি ঠিক করে দিলেন। অদিতির খুব ইচ্ছে হলো বলতে, মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব মা। তোমার বলা দেখা ভালো ছেলেটাই ধ্রুব। আমি যাকে ভালোবাসি, যাকে ভোলার জন্য তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। কত বোকা তোমরা মা। ধ্রুব ইয়ামিনকে তোমরা চেনোইনি। সে এসেছে মা, আমাকে বিয়ে করার জন্যই সে এসেছে। ধ্রুব আমার ব্যাপারে কোনোদিন দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুল কাউকে নিজের জীবনে বাছাই করেনি মা। ওসব আর বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতেই তোফাজ্জল ডাকলেন ওনাকে। ফাহিমা এগিয়ে গেলেন, তোফাজ্জল বলেন, কাজী আদিতির রুমে যাবে, তুমি গিয়ে বসো ওখানে। মেয়েকেও বুঝিও অতিরিক্ত কান্নাকাটি যেন না করে। কাজী গ্রামের লোক, কি না কি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়া, তারপর আবার যেভাবে এসেছেন ওভাবেই ফিরে গেলেন মেয়ের ঘরে। ত্রিনা তখন অদিতির পাশে বসে আছে। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ত্রিনা তখন অদিতির কানে ফিসফিস করে বলে, বলেই শব্দ করে হেসে ওঠে ত্রিনা। ফাহিমার কানে ওদের হাসির আওয়াজ গেল। ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসে। ত্রিনা নিজেকে সামলে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল, কি নিয়ে হাসছেন ভাবি? ফাহিমা সেটা শুনে গদগদ ভঙ্গিতে শুরু করেন নিজের মেয়ের গুণগান। দিদি এমনিতেও অনেক বোঝদার মেয়ে ভাবি, রান্না পারে, ঘর গোছগাছ করে রাখে ছোটবেলা থেকেই। আপনারা একটু সাহায্য করলেই সংসার চালানোও শিখে যাবে, বুদ্ধি আছে ওর। ত্রিনা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বলে, এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকায়, চোখের চাহনিতেই শাসাল, পুরনো প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশার শ্বাস ছাড়ে। ঠিক তখনই তোফাজ্জল কাজী নিয়ে ঘরে ঢুকে। কাজী অদিতির সামনে বসতেই বুকের কাঁপনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল। অদিতি আঙ্গুলের নখ দিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বুঝল। কাজী অদিতির সামনে বসে সূরা পড়ছে। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছে আল্লাহর কালাম পড়েই নাকি একজনের বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়েই ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবর সঙ্গে। অদিতির চোখ টলমল করে ওঠে। ও ঢোক গিলে বিছানার চাদর খামচে ধরতেই ত্রিনা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরে। অদিতির হাত কাঁপছিল। ত্রিনা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগে। ধীরে ধীরে ও শান্ত হয়ে এলো। কাজী এবার জিজ্ঞেস করে, 10 লক্ষ টাকার দেনমোহর ধার্য করে সৌরভ ইয়াসিনের একমাত্র পুত্র দ্রব্র ইয়াসিনের সঙ্গে তোফাজ্জল আয়াতের কন্যা আদিত্যা আয়াতের বিবাহ ধার্য করা যাচ্ছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। পা যেন কেঁপে উঠল। অদিতি মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে বুক ছিঁড়ে, এতটাই জোরে লাফাচ্ছে সেটা। মুখ থেকে শব্দ বেরোচ্ছে না, আর হাত কাঁপছে। ত্রিনা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে। অদিতি চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বলে, কবুল বলো মা। অদিতি দুবার জোরে জোরে শ্বাস নেয়, তারপর নিচু গলায় ধীরে ধীরে বলে, কবুল। আলহামদুলিল্লাহ। কাজী সশব্দে বলে, সাইন করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে। চোখের সামনে ভাসছে কাবিননামায় লেখা ধ্রুব ইয়ামিন অদিতি হায়াত নামটা। ঢোক গিলে তাকালো আবার অদিতি। চোখ থেকে কাবিননামার উপরে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অদিতি ধীর হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়। তোফাজ্জল এতক্ষণে যেন স্বস্তির শ্বাস ফেলেন। কাজী চলে গেলেন ধ্রুবর কাছে। অদিতি কাজী যেতেই ফুপিয়ে কেঁদে ওঠে। ফাহিমা দুহাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে।
এখন থেকে ওর স্বামী ধ্রুব। ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না, আর কেউ অদিতি ধ্রুব সম্পর্কে আঙ্গুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলে কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতে ইচ্ছে করছে ওর। ধ্রুব কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথে ইমন ঝাঁপিয়ে ধরলো ধ্রুবকে। ধ্রুব নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিননামার দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা ধ্রুবর পাশে অদিতির নামটুকু। কাজী সাইন করার জন্য কাবিননামা ধ্রুবর হাতে দিলেন। ধ্রুবর হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে বুকটা এত বেপরোয়া গতিতে ছুটছে কেন। ধ্রুব কলম টেনে খসখসে আওয়াজে স্বাক্ষর করে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতির শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রিনা অদিতিকে হালকা সাজিয়ে দিয়েছে। চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, ব্যাস এটুকুই। গলায় চিকন চেন রয়ে গেছে, বেনারসিও এখনো গায়ে। ট্রিনা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়, হেসে মজা করে বলে, অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নেয়। ট্রিনা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলে, অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তে। আজ ওরা একসঙ্গে এক ঘরে এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে। অদিতি সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। ও পুনরায় আয়নায় নিজেকে দিকে তাকায়। সারা অঙ্গে বেনারসিটা অলংকার যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অফ ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাইয়ের মেহমানদারির কোনো কমতি রাখেনি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু জান যেন হাজির তার। ওদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন শেষ হচ্ছে না আজ। সৌরভ বলে যাচ্ছেন কিছুদিন আগের কেসের অদ্যপান্ত কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেসে গেলেন তিনি। তোফাজ্জল শুনে যাচ্ছেন নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যে বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবর দিকে তাকাচ্ছে। সৌরভ যা বলছে এতে তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়েছেন পাত্রপক্ষকে কল করে মানা করতে, ধ্রুবর সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তায় কেমন গম্ভীর, কাঠখোট্টা, লম্বায় ওনার মেয়ের থেকে অনেকই উঁচু। তোফাজ্জল ভাবেন কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফোন দিয়ে আটতে পারে। ধ্রুব যেদিন জানবে হয়তোবা বাবার উপর খুশি না হয়ে উল্টো রাগই দেখাবে। ওসব কথা থাক, আজ বিয়েটা তো হয়েছে, বাপ ছেলে শান্তিতে থাকুক এবার। ওদিকে ওদের গল্পের কারণে ধ্রুব ওর বন্ধুরা বড়ই বিরক্ত। খানের পোকা অব্দি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অব্দি বউ সাজে অদিতিকে দেখাই হয়নি। শক্ত করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করেছে। বড় বড় রোকমা তুলেছে পোলাওয়ের। ইমন পাশে বসা ছিল। আর চোখে সেটা দেখে ও কিছুটা ঝুঁকে ধ্রুবর কানে ফিসফিস করে বলে, ভাই আস্তে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বারবার তোর দিকে কিন্তু তাকাচ্ছেন। ওনার মেয়ে হয় ভাই তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে আর চোখে তোফাজ্জলের দিকে তাকায়। তোফাজ্জল ওর দিকেই চেয়ে আছে। ধ্রুব তাকাতে উনি চোখ সরিয়ে নেয়। ধ্রুব এটা দেখে মুহূর্তেই অতি মাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলের ন্যায় বিরিয়ানি মাখতে লাগলো হাতে। যেন এই তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে না, সন্দেহ আছে এতে। অতপর হাজার বছর অপেক্ষার শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রুমে ঢুকে, অদিতি তখন লজ্জায় অস্বস্তিতে মূর্ছা যাওয়ার পথে। গুটিসুটি মেরে পালঙের উপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে সিটকিনি তুলে দিতে অদিতি আর চোখে তাকালো। ধ্রুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কোণে অবধি তুলে রাখা। বুকের উপরে দুটো বোতাম খুলে রেখে দিয়েছে ধ্রুব। ওভাবেই কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অদিতি নির্লজ্জের মতো তাকিয়ে রয়। ধ্রুব সিটকিনি আটকে ওভাবে দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টি কুঁকড়ে গেল যেন। বহু লজ্জা সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে সালাম করবে বলে। কিন্তু ও উঠে দাঁড়াতে ধ্রুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরে। রীতিমতো চমকে উঠে অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচল। ধ্রুব অদিতির ঘাড়ে ছোট্ট চুমুখে অনেকটা শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অতটা শক্ত বাঁধনে অদিতির কষ্ট হলো, ব্যথাও পেল।
তবুও দুহাতে আগলে নিল নিজের অতি অনাকাঙ্ক্ষিত স্বামীটাকে। দুহাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতেই কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে। অদিতি জমে গেল যেন। ও স্পষ্ট বলার চেষ্টা করলো, ধ্রুব, আপনি কাজ। বলে শেষ করার আগে ধ্রুব আবারও আগের চেয়ে আরো শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে, মিশিয়ে নিল নিজের বুকের ভেতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। অদিতি আহ বলে ঘুমিয়ে ওঠে। ধ্রুব এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পরে সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতে আজ শান্ত হচ্ছে না। অদিতিকে পেয়েছেও। এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কে অদিতিকে ধ্রুবর থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর প্রতিনিয়ত। অদিতি ওর, শুধু ওর, শুধুমাত্র ধ্রুব ইয়ামিনের। এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব? কাকে বলবে যে ধ্রুবর বুকের ভেতর কি বইছে, কোন আনন্দে ছটফট করছে ওর হৃদয়? ধ্রুব অদিতির ঘাড়ে চুমুখে বুঝিয়ে দিল ওই বেপরোয়া ছটফটে অনুভূতিটুকু। লজ্জায় শিহরণে চোখ বুজে ঘাড় সংকুচিত করে ফেললো অদিতি। ধ্রুব অনেকক্ষণ পরে সরে গেল। ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখপানে। ধ্রুব চোখ ডলছে অন্যদিকে চেয়ে, দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়ে রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো অদিতির সরল মুখটার দিকে চেয়ে কম্পিত গলায় শুধু বলল, From now, we are married, right? অদিতি শুধু মাথা হেলালো। ধ্রুবর পাগলামো দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করে, ওর চোখ তখনও টলমলে। ধ্রুবর খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করেই বড্ড টানছিল অদিতিকে। অদিতির বহুকালের ইচ্ছে ধ্রুবর কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুব ওর সামনে হেলমেট খুলতো, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তো কপালে। ওই সময়টা অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে কপালের এক পাশে চুলকাতে থাকে, অদিতির তখন ইচ্ছে হতো গাল চেপে ওই ছেলেটার কপালে ঠোঁট বসাতে। এতদিন অদিতিকে নিজের ইচ্ছেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নিজেকে? লজ্জায় কি এ জীবনে ধ্রুবকে বলা হবে? ধ্রুব, আমাকে কি আপনার কপালে একটা চুমু খেতে দিবেন? শুধু একটা চুমু। মিসেস ধ্রুব ইয়ামিনের সে কথা মুখ ফুটে বলাও লাগলো না। হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপালে এগিয়ে দিল, স্বাভাবিক গলায় বলল, Wanna kiss me? A forehead kiss? অদিতি তাকিয়ে রইল। ঢোক গিলে লজ্জায় এগোচ্ছে না সে, মাথাটা নামিয়ে নিল সে। ধ্রুব তারা দেখিয়ে আবারও বলে, Be fast. Kissing হারাম নয় আমাদের জন্য। So kiss me, Mrs. Dhruvo. অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুঝে নিচু হয়ে মুখ বাড়িয়ে রেখেছে ওর দিকে। অদিতির লজ্জায় হাসি আসছে, তবুও নিজের লজ্জাগুলোকে একপাশে রেখে মুখ বাড়িয়ে আলতো করে চুমু খেলো ধ্রুবর কপালে। ধ্রুব আবেশে চোখ বুজে ফেলে। ওর এত শান্তি লাগছে কেন? অদিতির নিজের থেকে করা এটাই প্রথম চুমু, তাই বোধহয় অতটুকুতেই ধ্রুব ইয়ামিনের পোষালো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরো টেনে আনে। শ্বাস আটকে এলো এতেই ওর বধূর। ধ্রুব সেসব তোয়াক্কা করলো না, বরং চোখ বুঝে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলে, Feel আসেনি, please, more deeply. অদিতির কোমরে দুহাত রাখা ধ্রুবর, ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজেই নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে দুহাতে ধ্রুবর রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরে। তারপর মুখ বাড়িয়ে ঠোঁট রীতিমতো দাবিয়ে দিল ধ্রুবর কপালে। ধ্রুব বড় করে একটা শ্বাস টেনে চোখ বুঝে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানলা ডিঙিয়ে ঘরের ভেতরটায় বইছে। বৈরী এই আবহাওয়া অদিতি হঠাৎ ধ্রুবকে এত কাছে পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। কপাল থেকে ঠোঁট সরিয়ে দুহাতে ধ্রুবর মুখটা শক্ত করে চেপে ধরে। ধ্রুবর সঙ্গে মিশে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজ ওই তাকানোতে লজ্জা পেল না, বরং মুখ এগিয়ে পাগলের মতো চুমু খেলো ওর পুরো মুখ জুড়ে, নাকে দুগালে কানের লতিতে। তারপর ঠোঁটের কিনারা এসে থেমে দুহাতে ধ্রুবর গাল চেপে ধরে রাখা অবস্থায় ডুকরে কেঁদে ফেলে অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুঝে অদিতির নিজে থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময় অদিতির কান্নার শব্দে ভরকে গেল। অদিতি ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কাঁদছে। ধ্রুব দুহাতে ওকে বুকের ভেতর আগলে নিল। Shh, don't cry. Dhruvo is yours totally, completely. Hey অদিতি, চোখ খুলো, দেখো
আমরা বাসর ঘরে, বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবুও কেঁদেই যাচ্ছে। ধ্রুব ওকে দুহাতে বাজা কোলে তুলে নিল। কোলে তোলার সময় ধ্রুবর হঠাৎ মনে পড়ে ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফল করা থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কি দিন ছিল সেসব! অদিতি যখন ধ্রুবর শেরওয়ানি মুষ্টিতে পেঁচিয়ে ধরে, ধ্যান ফিরে ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুয়ে দেয়। অদিতি তখন ওর গলা ছাড়েনি। ধ্রুবর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের উপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলে, শ্, অদিতি থামো প্লিজ, বাইরে আওয়াজ যাবে। কাঁদছো কেন? আমি তোমার সামনে। লুক, ইউ আর মাই ওয়াইফ, মাই বিলাভড ওয়াইফ। নিজেকে দেখো, বিয়ের সাজে তুমি। অ্যান্ড লুক অ্যাট মি, আমি শেরওয়ানি পরে আছি, ইউর ফেভারিট কালার, হোয়াইট। ধ্রুব অনেকক্ষণ বোঝালো। তারপর অদিতির কান্না থামে অবশেষে। সে অনেকক্ষণ পর। ধ্রুবর কান্নার শব্দ থামতে দেখে আলগোছে ওর ভেজা চোখের উপর চুমু খেয়ে বলে, ফিলিং বেটার? অদিতি ভেজা চোখে মাথা নাড়ায়। ধ্রুব মেয়েটার টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতে হঠাৎ থামে। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধার রাতের ন্যায় ফিসফিসিয়ে বলে, ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ধ্রুবর দু চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামে। সর্বনাশ ঠিক তখনই ঘটে। ধ্রুবর এখন নিজেকে বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে। ওর চোখ তখন অদিতির ঠোঁটের দিকেই তাক করা। ফিসফিসিয়ে আবারও বলে, ক্যান আই কিস ইউ নাও? অদিতি ঢোক গিলে জোরে নিঃশ্বাস টানে। ধ্রুব ঘোরের মধ্যে চলে গেছে। ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁটে ঠোঁট মিলবে, তখন অদিতি ধীর গলায় ডাকে, ধ্রুব। ধ্রুব ঘোরে তখনও। ঠোঁটের দিকে এগোতে এগোতে জবাব এলো তার। হুম? অদিতি ফাঁকা ঢোক গিলে বলে, এখন না এসব। ধ্রুব শুনছে না যেন। ওর নেশা লেগে গেছে। ঘুরে মাথাটা, নিজের নিয়ন্ত্রণে নেই ওর। দুজনের হৃদস্পন্দন এতই দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই, তখন অদিতি ধ্রুবর ঠোঁট ডান হাত চেপে ধরে। বাধা পেয়ে চোখ খুলে তাকায় ধ্রুব ওর চোখের দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিসফিসিয়ে বলে, এ ঘরে না। এসব মানে আপনি যা চাইছেন সেসব আপনার বাড়িতে, আপনার রুমে, সব কিছু আমাদের মতো করে আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতেই ধ্রুব তাকিয়ে রয় অদিতির দিকে। অদিতি ভয়ার্ত ঘর্মাক্ত চেহারা দেখে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমু খেতে অদিতি ওর ঠোঁট থেকে হাত সরিয়ে দেয়। ধ্রুব সামান্য হেসে দুষ্ট ইঙ্গিত করে বলে, ওয়ানা ট্রাই ইট ইন এ পারফেক্ট প্লেস? অদিতি লজ্জা পেল, তবুও মাথাটা নিচু করে বলল, হুম। ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে। নেশালো চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে রেখে ওর সফট ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিসফিস করে বলে, অ্যাট লিস্ট ওয়ান লিপ কিস প্লিজ। অদিতি কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বোঝার বুঝে গেল। ও এক দীর্ঘশ্বাস ফেলে অদিতির উপর থেকে সরে যেতে নিলে হুট করে অদিতি ধ্রুবর শেরওয়ানির কলার চেপে ধরে আটকে দেয়। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকায়। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই দু আঙ্গুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুবর শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবারও অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির উপর আবারও শুয়ে ভ্রু উঁচায়। আমি সবসময় সাইলেন্ট টক বুঝি না অদিতি, ক্যান ইউ এক্সপ্লেইন? বলে শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিজের হাত চেপে ধরে বলে, ক্যান ইউ এক্সপ্লেইন এটার মানে এক্স্যাক্টলি কি? অদিতি ঠোক গিলে মাথাটা সেভাবে নামিয়ে অন্য পাশে সরিয়ে ফেলে। ঠোঁটে ঠোঁট চেপে অস্থির শ্বাস ফেলছে। মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবারও জিজ্ঞেস করলো, সরে যাব না কিস করবো, কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবার ভ্রু চালো। অদিতি ওই প্রশ্নের উত্তরে অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বলে, কি?
বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষালী ঠোঁট চেপে ধরল অদিতির নরম মেয়েলি ঠোঁটে। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুজে দুহাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে। তখন অনুভূতির আচরের জখম যখন একের পর এক নিজের ওষ্ঠ ফুটে পাচ্ছিল, আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুঝে এলো। খামচে ধরলো ধ্রুবর বুকের কাছে শেরওয়ানি, মুষ্টিতে পড়ে মুচড়ে ধরলো সেই অংশ। মাথায় আপাতত দুজনের কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিচ্ছে। ধ্রুবর এক হাত গাল থেকে নেমে অদিতির কোমর ছুলো। নিঃশ্বাস আটকে এলো যেন অদিতির। ধ্রুব চুমু খাওয়া অবস্থাতে কোমর থেকে এক হাতেই শাড়ির কোমরের সেফটি পিন খুলে ফেলে দিল বিছানার ওপাশে। কোমরের শাড়ি সরে উন্মুক্ত হলো প্রথমবারের মতো অদিতির গায়ে নিষিদ্ধ কোনো অংশ। ধ্রুব সেই নিষিদ্ধ অংশে হাত ছুঁয়ে দিচ্ছে বেলা যে অবলীলায়। অদিতি হাঁপিয়ে উঠছে। প্রথম চুমু, জীবনের প্রথম চুমু, ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথে আস্বাদন করলো। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতির চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছে সে। ঠোঁটে জখম, রক্তিম। ধ্রুবর ঠোঁটে চোখে তখনও প্রবল নেশা। ও সেভাবেই অদিতির বন্ধ চোখের পাতার দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে, My first kiss with you. I have given my best. Is it good, Mrs. Dhruva? অদিতি লজ্জায় চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলে। অন্যদিকে চেয়ে আছে, শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবারও নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর সাহসটুকু করতে পারছে না। সামান্য চুমুর পর ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বল, আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলে, মাথা নাড়ায় আস্তে করে। ধ্রুব এতটুকুতে পোষালো না, বলল, Use your words. অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল। হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলে। অদিতি ওই হাসির শব্দে যেন আরো লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিচে ফেলে। ধ্রুব হেসে বালিশে মাথা রাখে। বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য এদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে লজ্জা দিল না, হালতো করে দুটো হাত বাড়িয়ে দিল। বুকে আসো। অদিতি এলো না, লজ্জায়। ধ্রুব এর নাজুক মেয়েকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজে হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুব ওর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, মেবি আমাদের চেঞ্জ করা উচিত। আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসে, পাক্কা গিন্নির ন্যায় দায়িত্ব নিয়ে বল, আব্বা এনে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দিই? ধ্রুব ভ্রুক বাঁকায়। এতক্ষণে এই মেয়ের কথা ফুটেছে। ধ্রুব আর লজ্জা দিল না, নিজেও উঠে বসে বলে, ইয়া প্লিজ, চুলকাচ্ছে এই ড্রেসে। অদিতি নিজের শাড়ি সামলে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খুঁজে ধ্রুবর জন্য শার্ট জিন্স বের করে দিল। সদ্য কিনে আনা তোয়ালেও দিল। ধ্রুব সেসব হাতে নিয়ে বলে, তুমি শাওয়ার নেবে? অদিতি উত্তর দিল। আপনি করে আসুন আগে। ধ্রুবর ইচ্ছে হলো বলতে, একসঙ্গে শাওয়ার নিলে কি প্রবলেম? কিন্তু বলা হলো না আর। সবে বিয়ে হয়েছে, যে মেয়েকে কাল অব্দি হাত ধরা ছাড়া আর কিছুই করতে দেয়নি, সে অদিতির সঙ্গে এসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে। কিন্তু ধ্রুবও ছেড়ে দিবে না, সময় যা দেয়ার দিবে। তবে যেদিন সময় ফুরাবে সেদিন ধ্রুব নিজের সমস্ত বেখেয়ালি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউর হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে। চুলের কিছু ক্লিপ ছিল খুলে চুল খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে। অদিতি রুমেই, তাই ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরেই বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতে অদিতি নিজের তোয়ালে নিয়ে ঢুকে। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। আয়নায় নিজেই নিজেকে দেখে আজ যেন চিনতেই পারছে না ধ্রুব। ধ্রুবকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রু কুঁচকে আয়নায় তাকালো। পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড় করে, ইয়া, দ্য ধ্রুব ইয়ামিন ফ্রম নাও আ ম্যারিড গাই। বলে নিজেও হাসে ধ্রুব। তারপর পেছনে ঘুরে নিজেদের নিউলি ওয়েডেড বাসর সাজানো বেডের দিকে তাকায়।
গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আবারও ধক করে উঠল। বেডের পাশে তখন ওর ফোনের মেসেজ টোন বাজছে। ধ্রুব এগিয়ে গিয়ে ফোনটা তুলে স্ক্রিন অন করতেই ইমনের অনেকগুলো মেসেজ। লাস্ট 3টা মেসেজ পড়লো ধ্রুব। আম্মা বাসনের কেমন যায়? পরে আরো একটা মেসেজ। ভাই প্রথম রাতে বেরোল মারতে হয় জানি, বাট অদিতির বেলায় এই কাজ ভুলে করিস না, এমনি অক্কা যাবে ফর শিওর। পরে আরো একটা মেসেজ। তোর পকেট চেক করিস, কিছু একটা দিয়েছি আমি, মেবি কাজ লাগবে তোর। ধ্রুব ভ্রু কুচকে গেল। কি দিয়েছে এই ছাগলটা? ওই আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে শেরওয়ানির পকেট দেখলো। যা দেখলো, পর মুহূর্তে চূড়ান্ত বিরক্তিতে ভ্রু কুচকে গেল। মুখ থেকে ইমনের জন্য দুটো গালিও বের হয়ে গেল আপনা আপনি। ঠিক তখনই অদিতি ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ পেতেই ধ্রুব ব্যস্ত হাতে দ্রুত সেটা আবার পকেটে রেখে দিল। ধ্রুব ইয়ামিন এই প্রথম ভয় পেয়ে গেল সম্ভবত। ধ্রুব শেরওয়ানি আবার জায়গায় রেখে দিল। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছায় ঝাড়তে ঝাড়তে বলে, ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দিব। ধ্রুব হাসার চেষ্টা করে। অদিতি চুল ছাড়ছে, পরনে একটা সুতি শাড়ি, যার ব্লাউজের পেছনের দিকটা অনেকটাই ভেজা। আজও কোমরের কাছে শাড়িতে সেফটিপিন আটকে। কোমর ঢেকে দেওয়া। আশ্চর্য হয় ধ্রুব। এখন ধ্রুবর হাজব্যান্ড, এখন এত ঢেকে চলার কি আছে? চুমুর সময়টা একটু আগে এই সেফটিপিন খুলে ফেলে দিল ধ্রুব। এই ইশারাটুকু কি বুঝে নাই মেয়ে? ধ্রুব ধীর পায়ে এগিয়ে গেল। আলতো করে অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। অদিতি চমকে উঠে সামনে ঝুঁকে গেল। ধ্রুবর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দুহাতে অদিতির কোমরের দুপাশ থেকে ধীর ভঙ্গিতে সেফটিপিনটা খুলে দিল। উন্মুক্ত হলো আবারও অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটিপিন রেখে দুহাতে ওই উন্মুক্ত অংশটুকু চেপে ধরে আর গম্ভীর গলায় বলে, বয়ফ্রেন্ড ছিলাম যখন তখন এসব হয়তো বা টলারেবল ছিল, বাট নট নাও। অদিতি লজ্জা পেল ভীষণ। ও অস্পষ্ট স্বরেই বলল, অভ্যাস। পাল্টাতে হবে। ধ্রুবর সহজ উত্তর। অদিতির চুল ছড়িয়ে আছে পুরো ঘাড় জুড়ে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড় ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেলল। অদিতি জমে গেল যেন। শিরশিরে অনুভূতি মেরুদণ্ড দিয়ে বয়ে গেল যেন। দুহাতে শাড়ির খাজ চেপে ধীরে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে, তারপর বলল, শুনেছি ফার্স্ট নাইটে হাজব্যান্ডদের গিফট দিতে হয়। আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের কাছে। তারপরও ইমন বলল স্পেশাল কিছু দেওয়া জরুরি। কি চাই তোমার? অদিতি আয়নায় নিজেদের দিকে তাকায়। ধ্রুব প্রশ্নবোধক চোখে অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর ওই সরু নেশালো চোখ দুটোর দিকে চেয়ে টলমলো চোখে কাপা গলায় শুধু বলে, একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এটুকুই চাই এক জীবনে। বিবাহিত জীবনের প্রথম রাতটা ধ্রুব অদিতির বড্ড দীর্ঘ কাটল। শ্বশুরবাড়িতে থাকায় বেচারা ধ্রুবর কপালে সেদিন আর বাসর জুটেনি। তার উপর সকাল সকাল ইফাল দরজায় ধাক্কাচ্ছে। ধ্রুব অদিতি ঘুমিয়েছে ফজরের প্রায় অনেক পরে। বরাবরই সকালের ঘুমটা অদিতির আগেই ভাঙে। শরীরে স্ট্রেচ করে ঘুমো ঘুমো চোখে সবার আগে নিচের দিকে একবার তাকায়। পরনে সুতির শাড়ির আঁচল গায়ে নেই। ওটা শরীর থেকে সরে গিয়ে আরামে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। শরীর অজস্র ক্লান্ত, মাথাটা ভারী লাগছে। শরীরে এই ক্লান্তিটুকু বুঝিয়ে দিচ্ছে সারা রাত ওদের এক ফোঁটাও ঘুম হয়নি। ধ্রুব ঘুম থেকে উঠার আগেই সতর্ক ভঙ্গিতে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দ্রুত উঠে বসে গেল। হামি তুলে পাশে তাকাতেই দেখে ধ্রুব ওপাশে মুখ ঘুরিয়ে উদাম গায়ে বালিশে পুরো মুখ নাক গুজে ঘুমোচ্ছে। পিঠের খাজে শ্বাস নেয়ার প্রতিটি ওঠানামা স্পষ্ট। অদিতি ধ্রুবর মন উদাম গা এই প্রথম দেখল। ধ্রুব কখন শার্ট খুলল, ওর দৃষ্টি পায়ে আটকে গেল ধ্রুবর পেটানো পিঠের দিকে। বিয়ের আগে বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ধ্রুব কখনোই ওর সামনে নির্লজ্জতার পরিচয় দেয়নি। সবসময় একটা সীমারেখা রেখেছে। আর আজ বিয়ে হতে না হতেই শার্ট খুলে আরামে ঘুমানো হচ্ছে। হরমোনের অমন জ্বালাতনে দেখা গেল অদিতি ওভাবেই তাকিয়ে রইল ধ্রুবর অর্ধনগ্ন দেহের দিকে। ধ্রুবর ব্রড শোল্ডার, ডিপ ওয়েস্ট শেপ, অ্যাবসের খাজ পুরোটাই ভীষণ ম্যানলি। ঢোক গিলে অনিচ্ছা সত্ত্বেও অদিতি তাকিয়ে রয়। মাথার ভেতর কেমন একটা আনচান অনুভূতি খেলে গেল হঠাৎ। ওপাশ থেকে আবারও ধাক্কা এলো দরজায়। এই আপু উঠো, দুলাভাইয়ের বাবা শহরে যাবে এখন, তোমাদের রেডি হতে বলল। অদিতির ধ্যান ভাঙে।
ব্যয়ে হরমোনগুলো পালিয়ে যায়। ও ধরফর করে উঠে দরজার দিকে গেল। তাকালো, হে আল্লাহ, সে এতক্ষণ কি দেখছিল? নিজের কপালে নিজে থাপ্পড় দিয়ে নিজেকে ফিসফিস করে শাসিয়ে বলে, নির্লজ্জ মেয়ে কোথাকার, চোখ কই কই যায় তোর, হ্যাঁ? লজ্জায় দুহাতে মুখ ঢেকে হেসে ফেলে। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে ধ্রুবকে ডাকতে যাবে, ওর দিকে তাকায়। ধ্রুব এখনো সেভাবে দুহাতে মাথায় বালিশ চেপে মুখ গুজে ঘুমোচ্ছে। ইফাজের ডাক ওর কানে পৌঁছাচ্ছে না এখনো। অদিতি আস্তে করে ডাকে, ধ্রুব, আয় ধ্রুব। ধ্রুব বালিশে মুখ গুজে রাখা অবস্থায় ঘুমু ঘুমু কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে। গলা স্বরটা শোনা মাত্র অদিতির গায়ের লোম অব্দি যেন দাঁড়িয়ে গেল। বুকের ভেতর ধুকপুক শুরু হলো। ঘুমন্ত অবস্থায় ধ্রুবর কি সবসময় এতটা হাসকি আর লো টোনে কথা বলে? বিয়ে না হলে ধ্রুবর এই আকর্ষণীয় দিকটা কি মিস করে যেত না অদিতি? অদিতি এক মুহূর্ত চুপ করে থাকলো, নিজের বুকে হাত রেখে ধীর নিঃশ্বাস নেয়। অদিতি, মিসেস ধ্রুব, এখন তোমার স্বামীকে ডেকে তোলার সময়, তার প্রেমে পড়ার সময় এখন অবশ্যই নয়। প্রেমে পড়ার সময় যখন আসে তখন তো ভয়ে লজ্জায় মুখ লুকিয়ে থাকিস, তাহলে এখন এত প্রেম উদয় কোথা থেকে হচ্ছে? ফাজিল মেয়ে আর মিস্টেক, ফাজিল ওয়াইফ হবে এটা। নিজেকে নিজেই প্রবোধ দেয়। অদিতি আবারও ডাকে, ধ্রুব উঠুন, আমাদের রেডি হতে হবে। ধ্রুব কিছুটা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। অদিতি হতাশ হয়ে মুখ বাঁকায়। যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে ওঠে না, তার জন্য ফজরের পর ঘুমিয়ে সকাল 7টায় ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভবকেই তো সম্ভব করতে হবে অদিতিকে। অদিতি একটা দ্বিধায় পড়ে গেল, কিভাবে ডাকবে? হাত বাড়িয়ে ধ্রুবর পিঠ ছুঁয়ে ডাকতে যাবে, মাঝপথে থেমে গেল। লজ্জায় ওর হাত কাঁপছে। কিভাবে ছোবে ধ্রুবকে? উদম গায়ে অদিতি চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করে। স্বামী তো, আর সে তো শুধু ঘুম থেকে তোলার জন্য ডাকবে। শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আলতো করে ধ্রুবর পিঠ ধরল। ধ্রুব প্লিজ উঠুন, ওরা ডাকছে আমাদের। এই ধ্রুব। ধ্রুব এত ডাকাডাকিতে চোখ খুলে বালিশে মুখ গুছিয়ে সেভাবে মাথা ঘুরিয়ে এপাশে তাকালো অদিতির দিকে। অদিতির নিঃশ্বাস আটকে গেল। ধ্রুব চোখ দুটো ভারী, ঘুম জড়ানো, নাক অব্দি ঢেকে আছে বালিশে। শুধু ওই চোখ দুটোই দেখা যাচ্ছে, রুক্ষ কপাল, সূক্ষ্ম আইব্রো আর ওই চোখ। অদিতি এক পলক তাকিয়ে রইল। বুকের ভেতর একটা ধাক্কা লাগলো যেন। ধ্রুব সেভাবে মুখ গুজে রাখা অবস্থায় হামি তুলে অস্পষ্ট স্বরে বলে, ডাকতেছো কেন? ঘুম কমপ্লিট হয়নি আমার। অদিতি ভ্রু বাঁকায়, জবাব দেয়, কেন ঘুমাননি? বলিনি আমি ঘুমিয়ে যাই, চলুন। আপনি তো পাগলামি করলেন। ধ্রুব এবার ভ্রু উচালো। চোখের ভেতর একরকম দুষ্টুমি খেলে গেল। মুহূর্তের মধ্যে অদিতির হাতটা টেনে ওকে নিজের পাশে শুইয়ে ফেলে। আ আচমকা আক্রমণে চেঁচিয়ে ওঠে অদিতি। ধ্রুব শক্ত করে সাপের মতো পেঁচিয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলে। চুপ, নিজেও ঘুমাও এখন। অদিতি তৎক্ষণাৎ ছটফট করে উঠে গেল। না না, এখন ঘুমানো যাবে না, আমাদের রেডি হওয়ার লাগবে। ডাকবে আমাদের। ধ্রুব, আমি কিন্তু বকা খাবো আব্বারা। ধ্রুব ওর ঘাড়ে মুখ গুজেই অস্পষ্টে বলে, বকবে না, তুমি এখন ম্যারিড। আঙ্কেল বুঝেনি সব। অদিতির চোখ বড় হয়ে গেল। এটা আবার কি ধরনের উত্তর? ধ্রুব আসলেই ঘুমিয়ে আছে নাকি জেগে থেকে ওকে নিয়ে মজা নিচ্ছে? ধ্রুব হালকা হেসে ঘাড়ে নাক ঘষতেই অদিতি শিউরে ওঠে। আহ প্লিজ ধ্রুব। ধ্রুব এবারও ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, প্লিজ, জাস্ট 5 মিনিট। না। অদিতি এবার আর কিছুই শুনলো না। ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে একদম ঠেলে নামিয়ে দিল ওকে। ধ্রুব অবাক হয়ে বলে, হেই, আমাকে শক্তি দেখাচ্ছ তুমি? আমি চেপে ধরবো নাকি? অদিতি ধ্রুব টি শার্ট জিন্স বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলে, প্লিজ। অদিতির গলায় অনুরোধ, চোখে কাতরতা। ইচ্ছে করে দেখানো হলো ধ্রুবকে। ধ্রুব ভ্রু কুচকেছে, পরপর হতাশ ভঙ্গিতে চোখ উল্টে তাকায়। ম্যানুপুলেশন, ড্যাম, যাচ্ছি। অদিতি হাসে, তারপর ধ্রুবকে হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে ঠেলতে লাগে। আর কথা না, ফ্রেশ হয়ে আসুন, আমি ওয়েট করব। খাবার টেবিলে সবাই নবদম্পতির জন্য অপেক্ষা করছে। সৌরভ তোফাজ্জলের পাশেই বসে আছেন। ধ্রুবর বন্ধুরা চেয়ারে বসে খাচ্ছে আর ঢুলছে ঘুমে। অদিতি মাথায় শাড়ির আঁচল টেনে চুপচাপ ধ্রুবকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে গেল।
ধ্রুব যাওয়ার দিকটা এক মুহূর্ত চেয়ে থেকে আবারও সবার দিকে তাকালো। রাজন ধ্রুবকে দেখেই দুষ্টু ইঙ্গিতে হেসে ডাকে। ধ্রুব ভ্রু কুচকে ওর দিকে তাকায়। নিশ্চয়ই সবগুলো মিলে এখন দুনিয়ার অসভ্যতা শুরু করে দিবে। ও ছোট করে নিঃশ্বাস ছেড়ে জিন্সের পকেটে হাত গুজে ধীরে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসে। চেয়ারে বসতেই সৌরভ বলে,